এই জটিল এবং ঝুঁকিপূর্ণ মিশনে উজানের পাশে আছে সিআইডি শাহাদাত হোসেন। প্রতিটি পদক্ষেপে শাহাদাত হোসেন উজানের উপর আস্থা রেখেছে। তবে উজান জানে, যত এই গ্যাংয়ের সাথে হাত মিলিয়ে কাজ করুক না কেন, এই স্ন্যাক গ্যাংয়ের কিংকে ধরা এত সহজ নয়। তার প্রতিটি পদক্ষেপেই যেন দাবার খেলার মতো কৌশলে ভরা। তবে টাইগারের একটি শর্ত ছিল, সে কাজের প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচনা সরাসরি স্ন্যাক গ্যাংয়ের কিংয়ের সঙ্গেই করবে। কিন্তু স্ন্যাক গ্যাংয়ের কিং এতটাই চতুর এবং বুদ্ধিমান যে সে তার আসল অবস্থান গোপন রেখে প্রতিবার ভিডিও কলে উপস্থিত হয়। ভিডিও কনফারেন্স চলাকালীন উজান স্ন্যাক গ্যাংয়ের কিংয়ের লোকেশন ট্র্যাক করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। কিন্তু কিংয়ের চালাকির মাধ্যমে প্রতিবারই তাকে বিভ্রান্ত করে। কিং একটি হেলিকপ্টার অবস্থান নিয়ে আকাশপথে বিভিন্ন স্থানে চলাফেরা করে আর উজানের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে। ফলে লোকেশন কখনো এক পাহাড়ের চূড়ায়, কখনো গভীর বনের মাঝে, আবার কখনো শহরের অজানা প্রান্তে দেখাতে থাকে। এই নাটকীয় পরিস্থিতি টাইগার আর তার গ্যাংকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলে। কিন্তু উজান জানত, যত চালাকি হোক, এক সময় না এক সময় সে এই কিংয়ের আসল অবস্থান বের করে ফেলবেই। চোরাচালান শেষে স্ন্যাক গ্যাংয়ের কিং ভিডিও কলে টাইগারের সঙ্গে কথা বলছে। স্ন্যাক কিং বলল, টাইগার, তোমার জ্ঞান সত্যি প্রশংসনীয়। টাইগার গ্যাং আর স্নেক গ্যাং যদি একসাথে কাজ করে, তাহলে এই মাফিয়া জগতে আমাদের রাজ করতে বেশি দিন সময় লাগবে না। উজান মৃদু হাসি দিয়ে উত্তর দিল, আমাদের রাজ নয়, বলুন শুধু স্ন্যাক গ্যাংয়ের রাজ। আর সেই জন্য স্ন্যাক গ্যাং তার লক্ষ্য পূরণ করতে টাইগার গ্যাংয়ের সাথে হাত মিলিয়েছে। কিন্তু সেই সব নিয়ে আমার সমস্যা নেই। আমি সেই কথা আগেই বলেছি, সমস্যা শুধু একটাই, একসঙ্গে কাজ করতে হলে আমাদের মধ্যে বিশ্বাস তৈরি হওয়া দরকার। আমি সবসময় আপনার সঙ্গে সরাসরি কাজ করতে চাই, কিন্তু আপনি মাঝখানে এই দেয়াল তৈরি করে রেখেছেন। এর মানে কি? আপনি কি আমাকে বিশ্বাস করছেন না, নাকি আমাকে ভয় পাচ্ছেন? কিং কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, টাইগার, তোমার কথা ছিল তুমি আমার সাথে সরাসরি কথা বলবে, আমার সাথে যোগাযোগ করবে। তুমি তো আমার সাথে এই মুহূর্তে সরাসরি কথা বলছো। আমি আমার শর্ত রেখেছি, তুমিও ওইসব নিয়ে আর ঘাটাঘাটি করো না। তবে হ্যাঁ, আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা আরো গাঢ় হোক, তারপরেই আমি নিজ থেকেই একদিন তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবো। আর সেই জন্যই তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি সত্যিই আমার বন্ধু। টাইগার জানতো স্ন্যাক গ্যাংকের কিং খুব দ্রুত ও বুদ্ধিমান। তাই এই স্ন্যাক গ্যাংকের কিংয়ের সামনাসামনি হতে এই মুহূর্তে তার শর্ত শোনা ছাড়া টাইগারের আর কোনো উপায় নেই। টাইগার বলল, এখন পর্যন্ত বন্ধুত্বের অনেক প্রমাণ দিয়েছ টাইগার গ্যাং, তারপরও যদি কোনো শর্ত থাকে তাহলে শুনি সেই শর্ত। স্ন্যাক গ্যাংকের কিং বলল, তুমি হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরে গেছো টাইগার, আমার এই মাফিয়া জগতে রাজ করার ইচ্ছে। কিন্তু ওই বড় ভাই এই মাফিয়া জগতে যতদিন আছে ততদিন তা করতে পারবো না। তাই তোমাকে ওই বড় ভাই এর গ্যাংকে চিরতরে মাফিয়া জগৎ থেকে সরিয়ে দিতে হবে, অস্তিত্ব মুছে ফেলতে হবে ওই গ্যাংয়ের। আর একমাত্র তার ফলেই আমার তোমার প্রতি পুরোপুরি বিশ্বাস করতে পারবো, আর তারপরে আমি তোমার সামনে আসবো। কৌশলী চাল টাইগার খুব ভালো করে বুঝতে পারছে সেটা। সে বলল, একজন মাফিয়া কিংয়ের মধ্যে কি এমন ভয় যে এত লুকোচুরি? সামনে আসতে তার এত বাহানা আর শর্তের বেড়াচাল। কিং হালকা হেসে বলল, আমার মধ্যে কোনো ভয় নেই, ধরে নাও এটাই আমার আর তোমার বন্ধুত্বের শক্তিশালী ভিত্তি। উজান তার ছেলের হাসি হাসল। উজান ভেতরে ভেতরে জানতো স্ন্যাক গ্যাংকের কিং গভীর খেলা খেলতে চাইছে। কিন্তু টাইগার রূপে উজানও জানে এই বড় ভাই এর পতন হওয়া দরকার। কারণ এই বড় ভাইয়ের পতন হলে সমগ্র মাফিয়া সাম্রাজ্যের ভিত্তি নড়ে যাবে। তাই এই অভিযান শুধু একটি ব্যক্তিগত মিশন নয়, এটি আইন এবং ন্যায় বিচারের বিরুদ্ধে থাকা অন্ধকার শক্তিকে নির্মূল করার একটি লড়াই। সে শুধু নিশির খুনিকে খুঁজতে এই মাফিয়া জগতে আসেনি, এই পুরো মাফিয়া জগৎ ধ্বংস করতে এসেছে। তাই ওই বড় ভাইয়ের গ্যাংকে উজান কৌশলে ধ্বংস করবে। সে কৌশল সে মনে মনেই ভেবে নিল। তাই টাইগার বলল, যদি এই কাজের মাধ্যমে বন্ধুত্বের ভিত্তি মজবুত হয় তবে আমি তা করতে রাজি। কিন্তু মনে রেখো,
আমি এই কাজ শেষ করার পর আমি তোমার সামনে মুখোমুখি দাঁড়াতে চাই, আর সেই দিন হবে আমাদের বন্ধুত্বের আসল সূচনা। কিং বলল। তোমার আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করেছে টাইগার। কথোপকথনের পরপরই উজান নিজের দলের কাছে ফিরে এসে পরিকল্পনা সাজালো। রাত পেরিয়ে সকালের সূর্য ধীরে ধীরে পূর্ব আকাশে উঁকি দিল। ঘুমন্ত পৃথিবী যেন আলোর স্পর্শে নতুন করে জেগে উঠল। উদয়ের ঘুম ভেঙে চোখ খুলতেই সে দেখল মালা ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। ভেজা চুল থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়ে যাচ্ছে, আর ভোরের নরম আলোয় তার মুখে অপার্থিব এক সৌন্দর্য যেন ঠিকরে পড়েছে। দুজনের চোখাচোখি হলো। মুহূর্তে মালা মনে কাল রাতের স্মৃতি উকি দিল। লজ্জায় তার গাল রক্তিম হয়ে উঠল। মালা তাড়াতাড়ি নিজের ভেজা চুল মুছতে শুরু করলো। চোখ নামিয়ে এদিক সেদিক তাকানোর চেষ্টা করলেও তার চেহারায় সেই সংকোচ স্পষ্ট। উদয় মুচকি হাসল। তার সেই হাসিতে ছিল গভীর ভালোবাসা আর মুগ্ধতা। উদয় বিছানায় বসে মালার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, মালা, তুমি কি লজ্জা? দুষ্টু লোক একটা, লজ্জা দিয়ে আবার বলছে লজ্জা পাচ্ছি কিনা। মালা মনে মনে বলল। মালা মুখে কিছু না বলে জানালার পাশে দাঁড়ালো। ভোরের নরম রোদ তার ভেজা চুলে আর মুখে পড়ে যেন তাকে এক পরীর মতো লাগছিল। উদয় উঠে গিয়ে তার কাছে দাঁড়ালো। মালার হাত দুটো ধরে বলল, লজ্জা পাচ্ছ? তুমি জানো মালা, তোমার এই ছোট ছোট মুহূর্তগুলো আমার দিনগুলোকে পূর্ণ করে তোলে। জানি না এই সুখের দিনগুলো কয়দিন আমার জীবনে আছে, কারণ আমি জানি নিবিড় খন্দকার খুব তাড়াতাড়ি আমাকে জেলে ঢোকানো। মালার হাস্যোজ্জ্বল মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। মালার চোখে চিন্তার ছাপ স্পষ্ট। প্লিজ এসব কথা বলবেন না। আমি জানি আপনি কোনো ভুল করেননি। নিবিড় খন্দকার যতই শক্তিশালী হোক সত্যি চাপা দিতে পারবে না। উদয় হালকা হেসে বলল, জানো মালা, সত্যি সবসময় জিতলেও তার যাত্রাটা সহজ নয়। আমাকে জেলে ঢোকানোর জন্য নিবিড় যা ইচ্ছে তাই করতে পারে। আমি শুধু চাই যদি কিছু হয় তুমি শক্ত থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার পরিবারকে দেখে রেখো। আমার অবর্তমানে তুমি যে আমার অংশ। আমি মালা কিছুক্ষণ চুপচাপ থাকলো। তারপর উদয়ের হাত ধরে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি, সব রকম পরিস্থিতিতে আমি শক্ত থাকব, আপনার পরিবারের খেয়াল রাখব। আর আপনিও সবসময় মনে রাখবেন আপনি একা নন। আপনার ভাই, আপনার পরিবার, পুষ্প, আমরা সবাই আপনার সাথে আছি। যা কিছুই হোক না কেন আমরা একসঙ্গে লড়ব। আমরা কখনোই আপনাকে হারতে দেব না। উদয় মালার চোখের গভীরে তাকালো। সেখানে ছিল অদম্য সাহস আর ভালোবাসার প্রতিশ্রুতি। সে মৃদু স্বরে বলল, আমি জানি মালা, আমার সঙ্গে সবাই আছে। যতক্ষণ তোমরা আছো আমি সবকিছু মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। শেলা এয়ারপোর্টে অপেক্ষা করছে, মন অজানা উত্তেজনায় টান টান। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল এয়ারপোর্টের ভিতর থেকে বেরিয়ে আসা এক চমকপ্রদ দৃশ্য। জিন্স আর শর্ট টপস পরে, মাথায় খোলা চুলের ঢেউ, চোখে সূক্ষ্ম আত্মবিশ্বাসের ঝিলিক নিয়ে পুষ্প এগিয়ে আসছে তার দিকে। তার চলার ভঙ্গিতে যেন আধুনিকতার মিশ্রণে অনশ্বর সৌন্দর্যের আভা। মনে হচ্ছিল যেন এয়ারপোর্টের কাছের দরজা খুলে কোনো ফ্যাশন শোয়ের র্যাম্প থেকে নেমে আসছে। পুষ্প আর কানকের মধ্যে এতটাই মিল যে মুহূর্তের জন্য শিলা ভুলে গেল যে সে পুষ্পের যমজ বোন কাননকে নিতে এসেছে। তার কাছে মনে হলো সামনে যেন পুষ্পই এগিয়ে আসছে, কিন্তু যেন এক নতুন রূপে, আরো বর্ণময়, আরো আত্মবিশ্বাসী। কিন্তু মুহূর্ত পরে বাস্তবে ফিরে এসে শিলা মুচকি হেসে মনে মনে বলল, ভাগ্যিস পুষ্প এত সাধারণ আর মিষ্টি। যদি সে কাননের মতো এত স্মার্টনেস আর স্টাইলিশ হতো, তাহলে উজানকে ফিরে পাওয়ার সামান্য আশা ভরসাটুকু আমার কোথায় হারিয়ে যেত। কিন্তু শিলা তো জানেই না উজান চৌধুরীর হৃদয় বাধা পড়ে গেছে সেই গ্রাম্য সাধারণ মেয়েটার প্রতি। কানন এগিয়ে আসছে শিলার দিকে, আর শিলা এক দৃষ্টিতে কাননের দিকে তাকিয়ে আছে। কানন একটু এগিয়ে এসে হালকা হাসি মুখে বলল, তুমি নিশ্চয়ই শিলা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই। শিলা খানিকটা চমকে উঠে ভাবনার জগৎ থেকে ফিরে এলো। মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, তুমি? কানন, অবিশ্বাস্য লাগছে। আমি ভেবেছিলাম তোমরা দুই বোন যমজ হলেও অত্যন্ত কিছুটা পার্থক্য থাকবে, কিন্তু দেখছি শুধু পোশাক ছাড়া তোমাদের মধ্যে কোনো অমিল নেই। সত্যি অবাক করার মতো।
কাননের চোখে একরাশ কৌতূহল জেগে উঠল। গম্ভীর গলায় বলল, শিলা, আমি জানি না তুমি কার কথা বলছো। কে এই পুষ্প? আমি তাকে কোনো দিনও দেখিনি। তুমি বলছো সে আমার যমজ বোন। সে পুরোপুরি আমার মতো দেখতে। আর তোমার এই কথার ভিত্তিতে আমি আমার পরিবারকে সিঙ্গাপুরের ইউনিভার্সিটি ট্যুরের কথা বলে বাংলাদেশে চলে এসেছি। শিলা মৃদু হেসে মাথা নেড়ে বলল, কানন, আমাকে একটু বিশ্বাস করো। তুমি এত লম্বা যাত্রা করে এসেছো, তোমার বিশ্রামের প্রয়োজন। চলো, তোমার জন্য আমি থাকার ব্যবস্থা করেছি। আগে বিশ্রাম নাও, তারপর বাকিটা দেখা যাবে। কানন যেন অস্থির হয়ে উঠল। এক ধাক্কায় বলে উঠল, না শিলা, বিশ্রাম পরেও নেওয়া যাবে। আমি তোমার কথার সত্যতা এখনই জানতে চাই। এগুলো কতটুকু বাস্তব, আমি প্রমাণ চাই। শিলার মুখে এক ধরনের অস্বস্তিকর হাসি দেখা গেল। শান্ত কণ্ঠে বলল, তুমি নিশ্চিন্ত থাকো কানন, সব কিছুই জানবে। আমি যা বলেছি তার সত্যতা তুমি নিজ চোখে দেখবে। তবে এখন অস্থির হয়েও না, আমার উপর একটুখানি বিশ্বাস রাখো। চলো, আমি যা বলেছি তা দেখিয়ে দেবো। এ বলে শিলা কাননের হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেল। গাড়িতে উঠে দুজনেই এক অজানা গন্তব্যের দিকে ছুটে চলল, যেখানে কাননের জীবনের এক নতুন অধ্যায় অপেক্ষা করছিল। বশির হায়াত আর শিরিন বেগম চৌধুরী পরিবারের প্রসাদমম বাড়িতে এসে পা রাখল। বাড়ির প্রধান দরজায় দাঁড়াতে ভেতর থেকে উর্মির বাবা সেলিম চৌধুরী ক্রুব্ধ চোখে এগিয়ে এলেন। তার কণ্ঠস্বরে যেন অগ্নেয়গিরির লেলিহাল শিখা স্পষ্ট শোনা যাচ্ছিল। আপনার এখানে আসার সাহস কিভাবে হলো? সেলিম চৌধুরীর ক্রুব্ধ কণ্ঠস্বর শুনে সবার চোখ পড়ল বশির হায়াত আর শিরিন বেগমের দিকে। উদয় আর মালা আওয়াজ পেয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে নিচে নেমে এলো। ওইদিকে উর্মি ঘর থেকে বের হয়ে এসে থেমে গেল। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসার সাহস হলো না তার। সে এখানে দাঁড়িয়ে আছে। সেলিম চৌধুরী আবারও গর্জে উঠল, আপনার ছেলে আমাদের পরিবারের সম্মান ধূলিসাৎ করে দিয়েছে, আর আপনারা কোন সাহসে এই বাড়িতে পা রাখলেন? বশির হায়াত শান্তভাবে মাথা নিচু করে বললেন, চৌধুরী সাহেব, আমার ছেলের ভুল হয়েছে। আমি তার হয়ে ক্ষমা চাইছি। আমরা কখনো বুঝতে পারিনি আমার ছেলে হয়ে পুলক এমন কিছু করবে। তবে সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। দয়া করে আমাদের ক্ষমা করুন। বশির হায়াত হাত জোর করে কথাটা বলল। সেলিম চৌধুরী তার ছেলের ভঙ্গিতে হেসে বললেন, ক্ষমা? এই কথাটা বলার আগে একবারও ভাবলেন না যে আপনার ছেলের কারণে আমার মেয়ের জীবনে কি ঝড় বয়ে যাচ্ছে? আমরা কি সস্তা মানুষ যে ক্ষমা চেয়ে সব মিটিয়ে ফেলবেন? আপনাদের মতো নিম্নমানের পরিবার আমাদের সম্মানের যোগ্যই না। বশির হায়াত চুপ করে সবকিছু শুনতে লাগলেন। তিনি জানতেন পরিস্থিতি আরো কঠিন হবে, তবু মাথা নিচু করে দাঁড়িয়ে বললেন, আমরা দরিদ্র হতে পারি, কিন্তু আমাদের সম্মান নিয়ে বাঁচি। আমি জানি আমার ছেলের ভুলের জন্য আপনাদের অনেক কষ্ট হয়েছে। দেখুন, যা হওয়ার তো হয়েই গেছে। আপনি মানুন আর নাইবা মানুন, আপনার মেয়ে এখন আমার বাড়ির পুত্রবধূ। দয়া করে আমার বাড়ির পুত্রবধূকে সসম্মানে আমার বাড়িতে নিয়ে যেতে দিন। আমি কথা দিচ্ছি, আমার বাড়িতে সে খুব যত্নে থাকবে। দয়া করে আমাদের বিশ্বাস করুন। সেলিম চৌধুরী এবার আরো উত্তেজিত হয়ে বললেন, আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়ে এখন বলছেন তাকে আপনার ওই কুঁড়ে ঘরে পাঠাতে? কত বড় সাহস আপনার! এই কথা আপনার মতো নিচু মানুষের মুখ দিয়ে উচ্চারণ তো আমাদের সম্মানে লাগে। শুনুন, আমার মেয়েকে দরকার হলে আমি গলা টিপে মেরে ফেলবো, তবু ওই দরিদ্র পরিবারে আমার মেয়ে পা রাখতে দেব না। আমাদের এই চৌধুরী পরিবারের মান সম্মান আছে, তাই থানা পুলিশ করলাম না। আর আশা করি সেইটুকুও দরকার নেই। উজান যে মার মেরেছে, আপনার ছেলের সেই কথা মনে থাকলে 7 জন্মে আমার মেয়ের ধারের কাছে আসার চেষ্টা করবে না। আর আসলে তার ফল এবারের থেকেও ভয়ঙ্কর হবে। আর আপনারা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান, আর কোনো দিন এই বাড়িতে পাও রাখবেন না। উদয় এগিয়ে এসে বলল, চাচু, তুমি ওনাদের কেন এভাবে অপমান করছো? ওনাদের তো কোনো দোষ নেই।
যতই হোক ওনারা আমাদের বাড়িতে এসছেন, তুমি ওনাদের এভাবে অপমান করতে পারো না।